স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা একটা বাড়ির বিশাল বসার ঘর। হঠাৎ সদর দরজা ঠেলে কিছু অচেনা লোক হুড়মুড়িয়ে ঢুকে পড়ে। পরিবারের সবাই চমকে ওঠে। এই 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 দাঁড়ান দাঁড়ান, আপনারা কারা? এভাবে বাড়ির মধ্যে ঢুকে আসছেন কি করে? এই 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 চলে আয় চলে আয়। কি হয়েছে? ব্যাপারটা কি? বাড়িতে ঢুকে কি করছেন আপনারা? এ কি, কারা আপনারা? কি করছেন? এই বাড়িতে আপনাদের আর কোনো অধিকার নেই। এখানে এখন আমাদের যেটা ইচ্ছে সেটাই হবে। মানে মানে এই বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নেওয়া হয়েছিল। কথাটা শুনে বাড়ির প্রত্যেক মানুষের মুখে নেমে আসে বিস্ময় আর আতঙ্কের ছায়া। একে অপরের দিকে তাকাচ্ছে তারা, যেন কিছুই বিশ্বাস করতে পারছে না। একটা শান্ত অফিসে এক মাঝবয়সী মহিলা এক যুবতীকে তাড়া দিচ্ছে। তাড়াতাড়ি সইটা করো, এক্ষুনি টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। কি তাই তো? যুবতীটি দ্বিধাগ্রস্ত হাতেই কাগজপত্রে সই করে দেয়। তার চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। আবার বর্তমান সেই অচেনা লোকগুলো বাড়ির মধ্যে দাঁড়িয়ে। আর সেই টাকা ফেরত দেওয়ার সময় অনেকটা পেরিয়ে গেছে। তাই আমরা এই এখন বাড়ি দখল করব, আর এই বাড়ির সব জিনিসপত্র নিলামে উঠবে। বজ্রপাতের মতো কথাগুলো আছড়ে পড়ে গোটা পরিবারের ওপর। তাদের পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। প্রত্যেকেই হতবাক, বিভ্রান্ত। অন্য একটি ঘরে এক মাঝবয়সী মহিলা একটা সুটকেসে জামাকাপড় গোছাতে থাকা এক যুবতীকে আটকানোর চেষ্টা করছেন। আমার কথাটা একবার শোন, ওকে একটু বোঝা, ও আমার কোনো কথা শুনছে না। মা, এ নিয়ে আর কোনো কথা হবে না, তুমি এখান থেকে চলে যাবে। ব্যাস। আমি কি করে চলে যাব? একটু বোঝার চেষ্টা কর, নিশ্চয়ই কোনো বড় বিপদের মধ্যে পড়তে চলেছে। সেটা ওদেরকেই সামলাতে দাও না মা। তোদের এই ভুল বোঝাবুঝি না রক্তের মধ্যে আছে। যেমন বাবা তেমন মেয়েরা, কেউ কোনো কথা শুনিস না। আমি তো তখন ছোট ছিলাম মা, কিন্তু ও তো বড় হয়েছে, তুই তো সেটা বুঝিস বল। এই সব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। আমাদের আহমেদাবাদের ব্রাঞ্চটা তুমি ওপেন করবে। ওখানে 1 মাস থাকতে হতে পারে, তুমি গিয়ে থাকবে। তোমার মাইন্ডটা একটু এসব থেকে ডাইভার্ট হওয়া দরকার মা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। মা, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তুমি এবার এই একটা মাসে নিজের জীবনটাকে গোছাও তো, আমি সেটাই চাই। আমি চাই না তুমি এখানে থাকো। আর অবিনাশ আঙ্কেল তো বলল টাকাটা একটা ফাইন্যান্স কোম্পানি থেকে পেয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু কেন পেয়েছে? তাদের তর্কের মাঝেই এক যুবক এসে দাঁড়ায়। মা, এবারে আমিও আপনাকে বলছি, অনেক হয়েছে। প্লিজ আর আপনি এসব নিয়ে ভাববেন না। এবার অন্তত নিজের মতো করে একটু বাঁচুন। মহিলার মুখ যন্ত্রণায় ভরে ওঠে, চোখ দুটো ছলছল করে। আমি এখান থেকে চলে যাব, কিন্তু ওরা কেমন থাকবে? ডাক্তারবাবু, সোনা, রূপা? পাশে এসে মেয়েটি মায়ের কাঁধে হাত রাখে, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। ভালোই থাকবে মা। মহিলার চোখে মুখে গভীর উদ্বেগ আর অসহায়তা। বাড়ির বসার ঘরে সেই অচেনা লোকগুলো আবার কথা বলে ওঠে। তাদের কণ্ঠস্বর আগের চেয়েও কঠোর। নিলাম নিলাম? কি বলছেন এসব? অত বেশি কথা বলার সময় নেই। এই বাড়ির মালপত্র আজকেই নিলামে উঠবে, আর লাস্টে এই বাড়িটাও নিলামে উঠবে। এটা কি করে পসিবল? এটা হতে পারে না। হয়েছে। এই নিলাম থামাতে হলে এক্ষুনি 1 কোটি টাকা লাগবে আমাদের। হলুদ পোশাক পরা মেয়েটি আতঙ্কিত হয়ে বলে, না, আমি তো এত টাকা নিইনি। তার কথা শেষ হতে না হতেই লোকগুলো চিৎকার করে ওঠে, এই তোরা দেখছিস কি? মালপত্র তোল সব। কি করছেন? এগুলো ছাড়ুন। আরে রাখুন এগুলো দাদা। আরে শুনুন আমার কথাটা। এভাবে কেন নিয়ে যাচ্ছেন? পরিবারের সদস্যরা তাদের আটকানোর জন্য ছুটে যায়, কিন্তু লোকগুলোর শক্তির কাছে তারা পেরে ওঠে না। ঘরের ভেতরে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয়। তারা আসবাবপত্র টেনে হিঁচড়ে বাইরে নিতে শুরু করে। একজন যুবককে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। সে দেওয়ালে মাথায় আঘাত পেয়ে লুটিয়ে পড়ে। সূর্য, বাবা! আরে লেগেছে। মামা, তোমার লাগেনি তো? বাবা, তোমার লাগেনি তো? তুমি ঠিক আছো? আহত যুবকটি যন্ত্রণায় কপাল চেপে ধরে। তার কপালে হাত বুলিয়ে দেয় ছোট্ট একটি মেয়ে। তার চোখে জল। তুমি ঠিক আছো? এক যুবক কপালে হাত দিয়ে যন্ত্রণায় বলে, উর্মির জন্য, এই সব কিছু উর্মির জন্য। আজকে আমাদের পরিবারের এই অবস্থা শুধুমাত্র উর্মির জন্য। বাড়ির বাইরের বাগানে সমস্ত আসবাবপত্র এনে রাখা হয়েছে। নিলাম শুরু হয়েছে। আজ এখানে স্বনামধন্য সেনগুপ্ত বাড়ির সমস্ত জিনিস নিলাম হবে। ন্যূনতম ধার্য মূল্য আমরা আপনাদের জানাবো, আপনারা আপনাদের সুবিধা মতো বিড করবেন। পরিবারটি অসহায়ভাবে দাঁড়িয়ে দেখছে তাদের জীবনের স্মৃতিগুলো একে একে বিক্রি হয়ে যাচ্ছে। তাদের চোখে মুখে অপমান আর পরাজয়ের গ্লানি। ঝোপের আড়াল থেকে লাল শাড়ি পরা এক মহিলা ক্রূর দৃষ্টিতে সবটা দেখছে। এই যে পিয়ানোটা দেখছেন, এর দাম ধার্য করা হয়েছে ৪৫,০০০ টাকা। ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ১, ৫০,০০০ টাকা ২, ৫০,০০০ টাকা ৩। ৫০,০০০ টাকায় এই পিয়ানো ওনার হলো। এই সোফার দাম ২০,০০০ টাকা। এবার আপনারা বলুন, ৩০,০০০ টাকা।
30,000 টাকা এক। হে ভগবান, এই দিনও দেখতে হলো আমায়। 30,000 3। 30,000 টাকায় এই সোফা ওনার হলো। এরপর এই ফুলদানি। দাঁড়ান, মানে ওটা না। ঝোপের আড়াল থেকে সেই লাল শাড়ি পরা মহিলা রাগে ফেটে পড়ে। উফ বাবা, তুমি যদি আজ বেঁচে থাকতে এই দৃশ্যটা তুমি দেখতে পেতে বাবা। এটাই তো তুমি দেখতে চেয়েছিলে। এই সুন্দর ফুলদানির দাম 6,000 টাকা। খবরদার। হঠাৎ এক মাঝবয়সী মহিলা ভিড় ঠেলে সামনে এগিয়ে আসেন। তার হাতে একটা পিস্তল। চারদিকে স্তব্ধতা নেমে আসে। এই কে আপনি? ম্যাডাম সরে যান, আমাদের কাজ আমাদের করতে দিন। আপনারা এক্ষুনি এখান থেকে চলে যাবেন, নইলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেব। আপনি কি করছেন? শান্ত হন। দীপা, যান এখান থেকে। সবাই হতবাক হয়ে যায়। মহিলাটি শূন্যে দুবার গুলি চালায়। কি কারোর কথা কানে যাচ্ছে না তো? আপনি এরকম করতে পারেন না। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা আমি খুব ভালো মতো জানি, বুঝেছেন? বলুন, এসব করে আপনি নিলাম আটকাতে পারবেন না। এই দেখুন সবাই, এই একটা সুন্দর ফ্রেম। মহিলাটি নিলামদারের হাত থেকে একটা ছবিওয়ালা ফ্রেম কেড়ে নেন। এই সুন্দর ফ্রেমে যে ছবিটা আছে ওটাকে ফেলে দিলেই হবে। এত বড় সাহস! ছবিতে হাত দিয়েছেন আপনি? দেখুন, ওরা টাকা দিতে পারেনি তাই। দেখুন, আইনের নিয়ম কানুন আমারও খুব ভালো মতো জানা আছে। সারা দেশ জুড়ে আমি আমার নিজের ব্যবসা চালাই, সুতরাং আমাকে শেখাতে আসবেন না। টাকা না দিয়ে উইদাউট নোটিসে এগুলো করা যায় না। আর আপনাদের তো আগে নোটিশ দেওয়ার কথা, সেটা কোথায়? পাশে দাঁড়িয়ে থাকা একজন আইনজীবী বলে ওঠে, এই যে উনি সব বন্ধক টাকা নিয়েছেন। সবাই হলুদ পোশাক পরা মেয়েটুর দিকে তাকায়। সে কান্নায় ভেঙে পড়ে। এক যুবক রাগে তার দিকে তাকিয়ে বলে, উর্মি, সবাইকে পথে বসালে আজকে। এই দিনটা দেখাতে হলো তোমাকে। ছোট বৌমা, দেখো, নিজের চোখে দেখো। তোমার জন্য আমাদের সব চলে গেল, সব। শুনুন, আপনাদের জেলের ঘানি আমি টানিয়ে ছাড়ব। এর জন্য যতদিন কেস চালাতে হয় আমি চালাবো। আপনাদের কত টাকা লাগবে বলুন? সব মিলিয়ে ওই 1 কোটি হয়ে গেছে। আজই আপনাদের টাকা ট্রান্সফার করে দেওয়ার ব্যবস্থা করছি আমি। মা, তোমার জমানো সব টাকা দিয়ে দেবে ওদের? আমার সঞ্চয় কিসের জন্য রূপা? এই বাড়িটা যদি চলে যায় আপনি কেন টাকা দেবেন? কারণ আপনি আমার নিজের লোক। যুবকটি কৃতজ্ঞ দৃষ্টিতে তাকিয়ে থাকে। ম্যাম, আমরা সত্যি আপনার কাছে কৃতজ্ঞ। আপনি টাকা শোধ করে সেনগুপ্ত পরিবারকে এই বাড়ি ফিরিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে টাকাটা শোধ করে দেব। সবকিছু ধার শোধের হিসেবে হয় না ডাক্তারবাবু। মহিলাটি ধীরে ধীরে বাড়ির ভেতরে ফিরে আসে। তার চোখে মুখে একরাশ ক্লান্তি আর যন্ত্রণা। হলুদ পোশাক পরা মেয়েটি তার সামনে এসে দাঁড়ায়, চোখ দিয়ে জল গড়াচ্ছে। সরি দিদি, আমি তোকে আটকাতে। কথাটা শেষ হবার আগেই এক সপাটে চড় এসে পড়ে তার গালে। তাই বলে তুই বাড়ি নিলামে তুলবি? আমার সঙ্গে রেশারেশি করতে গিয়ে তুই কোথায় দাঁড়াচ্ছিস উর্মি? সরি, আমার ভুল হয়ে গেছে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি সরি। চারপাশে তখন শুধু অপমান, অনুশোচনা আর ভেঙে যাওয়া সম্পর্কের নিস্তব্ধতা। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে সবাই। ঘরের ভেতর একটা চাপা উত্তেজনা, একটা ভারী নিস্তব্ধতা। এক তরুণী এক স্যুট পরা যুবককে কিছু একটা জিজ্ঞেস করতেই সে অবাক চোখে তাকায়। ডাক্তারবাবু, আপনি এই নামে আমাকে ডাকলেন? হঠাৎ দরজার কাছ থেকে ভেসে আসে এক দৃঢ় কণ্ঠস্বর। লাল শাড়ি পরা এক মহিলা এগিয়ে আসছেন, তার চোখে মুখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। দাঁড়ান! সবাই চমকে তার দিকে তাকায়। চারপাশের থমথমে পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। দীপাকে এত সহজে বিশ্বাস করাটা বোধহয় ঠিক হচ্ছে না মেসোমশাই। চশমা পরা বয়স্ক মানুষটি তীব্র প্রতিবাদ করে ওঠেন। আপনি দীপার বিষয়ে আর কোনো মিথ্যে কথা বলবেন না। মহিলাটি তাচ্ছিল্যের হাসি হেসে বলে, না মেসোমশাই, আমি কোনো মিথ্যে কথা বলতে আজকে এখানে আসিনি। আসলে আমি তো এই বাড়িটার সঙ্গে যোগাযোগ রাখি, তাই শোনার পর থেকে আমারও বারবার মনে হচ্ছিল যে উর্মির মতন একটা মানুষ কি করে এরকম একটা কাজ করবে। সবাই হতবাক। মহিলার কথায় যেন সন্দেহের বীজ রোপিত হচ্ছে। উর্মি তো এই সমস্ত লিগ্যাল কাজকর্ম সম্পর্কে কোনো ধারণাই নেই। এক মাঝবয়সী মহিলা তীব্র স্বরে বলে ওঠেন, বাজে কথা না বলে আপনি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান, বেরিয়ে যান। মহিলাটি রহস্যময় হাসি হেসে বলে, যাব দীপা, বেরিয়ে যাব, কিন্তু তার আগে আমি ঠিক 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। সে তার ফোনটা বের করে। আমার কাছে একটা ভিডিও আছে, সেটা আমার ফোন থেকে আপনাদের টিভিতে কানেক্ট করে দেখাই। ঘরের ভেতর পিন পতন নীরবতা। সবাই টিভির দিকে তাকিয়ে কি ঘটতে চলেছে তার অপেক্ষায়। টিভিতে একটা ভিডিও চলতে শুরু করে। দেখা যায় এক মহিলা একটি লোককে টাকা দিচ্ছে। দেখুন, কাজটা যেন হয়ে যায়। কাজ হয়ে গেলে বাকি টাকাটা পরে দেব। ফ্ল্যাশব্যাকে ভেসে ওঠে অন্য একটি দৃশ্য, যেখানে এক তরুণী টাকা জমা করছে। টাকা ডিপোজিট হয়ে গেল।
ভিডিওটা চলতে থাকে। ঘরের সবাই স্তব্ধ, হতভম্ব, তাদের মুখে অবিশ্বাসের ছাপ স্পষ্ট। এটা তো আমাদের ভেন্ডার, আমরাই তো এদের কাছ থেকে সার্ভিস নিই, তাই নাকি? মহিলাটি যেন কিছুই জানে না এমন ভান করে পেছন ফিরে ডাকে, কোথায়? নিয়ে এসো। দুজন লোক মিলে সেই ভিডিওর লোকটাকে ধরে নিয়ে আসে। তার চোখে মুখে মারের দাগ, জামা ছেঁড়া। চল চল। তাকে দেখে সবাই আরও চমকে ওঠে। বিনোদ? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আপনি যা বলেছেন আমি তাই করেছি ম্যাডাম। দেখুন না আমাকে কেমন মেরেছে। আপনার কথা মতো ওই ম্যাডামকে দিয়ে প্রপার্টির পেপারে আমি সই করিয়েছিলাম ম্যাডাম। চিৎকার করে ওঠে এক তরুণী। মিথ্যে, এইসব মিথ্যে কথা বলছেও। কেন মিথ্যে বলছো তুমি? বয়স্ক মানুষটি রাগে দুঃখে ভেঙে পড়েন। ছি, আমি 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 ভাবতে পারছি না, এত নিচে নেমে গেছো দীপা। স্যুট পরা যুবকটি পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। আমার মনে হয় কোথাও একটা ভুল হচ্ছে, এভাবে ওনাকে বলবেন না, কোনো একটা ভুল হচ্ছে হয়তো আমাদের। তরুণীটি মরিয়া হয়ে বলে, এই লোকটাই তো আমাকে টাকা ধার দিয়েছিল। অন্য এক তরুণী গর্জে ওঠে, বাবা, তার মানে তুমি এই বলে আমাদের বাড়িতে ঢুকতে চেয়েছিলে? স্যুট পরা যুবকটি আবার বলে, ওনাকে ফিরে যেতে বলুন না, তোমরা আগে একটু দাঁড়াও প্লিজ। তরুণীটি রাগে ফেটে পড়ে, তুই এইভাবে ঢুকে বাড়িতে ঢুকতে চেয়েছিলে দিদি? স্যুট পরা যুবকটি মরিয়া হয়ে ওঠে, আরে উনি এত বড় হেল্প করেছেন আমাদের। ঠিক তখনই বয়স্ক মানুষটি বুকে হাত দিয়ে যন্ত্রণায় কোকিয়ে ওঠেন। বাবা বাবা। সবাই ছুটে যায় তার দিকে। বাবা তুমি ওঠো, দীপ জল নিয়ে আয়, তাড়াতাড়ি জল নিয়ে আয়। এক নারী আর এক নারীর দিকে আঙুল তুলে তীব্র স্বরে বলে, একদম না দীপা, প্লিজ তুমি না এবার আমাদেরকে একটু শান্তি দাও, তুমি এসো না। কোনো কাকিয়া নয়, দেখতে পাচ্ছ তো অশান্তিতে অশান্তিতে মানুষটা অসুস্থ হয়ে পড়ছেন। কি চাও তুমি উনি শেষ হয়ে যাক? যাও। স্যুট পরা যুবকটি পথ আটকায়। কাকিয়া দাঁড়াও। না বাবা। পরিবারের সবাই যখন বয়স্ক মানুষটিকে নিয়ে ব্যস্ত, এক তরুণী ঘর থেকে বেরিয়ে যায়। আমরা আর এখানে থাকবো না, আমি বাবাকে নিয়ে বিদেশে চলে যাব, যেখানে ছোড়দাদু থাকে। আর আমি বিদেশে নিয়ে গিয়েই বাবার ট্রিটমেন্ট করাবো। বাবাকে আমি এখানে আর এক মুহূর্ত থাকতে দেব না। বাবা এখানে থাকলে ওই মহিলা কোনো না কোনোভাবে এখানে আসার চেষ্টা করবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ সেটাই ভালো হবে। এসো বাবা। ঘরের ভেতরে এক মহিলা আয়নার সামনে দাঁড়িয়ে সিঁদুর পড়তে গিয়ে হাত থেকে তার সিঁদুরের কৌটোটা পড়ে যায়। সমস্ত সিঁদুর ছড়িয়ে পড়ে মেঝেতে। তার মুখটা ভয়ে আশঙ্কায় সাদা হয়ে যায়। এ কি, এটা কিসের ইঙ্গিত ঠাকুর? তুমি ওনাকে রক্ষা করো, ওনার যেন কোনো ক্ষতি না হয়। তুমি ওনাকে দেখো, ওনার সাথে থেকো, হে ভগবান। হঠাৎ তার ঘরে ছুটে আসে এক যুবক। বড়মা, দীপ, কি হয়েছে দীপ, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? বড়মা শোনাই, দিদি চিরদিনের মতো জেঠুকে বিদেশে নিয়ে চলে যাচ্ছে। কি? আমি জানতাম না যে আজকেই চলে যাবে। না, এটা হতে পারে না, আমার তোকে কিছু বলার ছিল। গাড়িতে বসে আছে এক তরুণী আর এক যুবক, তাদের মুখে বিষণ্ণতার ছাপ। পুরনো দিনের স্মৃতি তাদের মনে ভেসে উঠছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? আপনাদের খিদে পায়নি? বাবা, তুমি আর আমি আগেও বিদেশে গেছি, থেকেছি। তুমি ওখানে প্র্যাকটিস করবে আর আমি আবার নতুন করে পড়াশোনা শুরু করব। বাবা, আমি তোমার একমাত্র মেয়ে। হঠাৎ তাদের গাড়িটা একটা জায়গায় এসে থেমে যায়। কি হলো আবার হঠাৎ? কৃষ্ণ, কি হলো? বুঝতে পারছি না মা, আমাকে 2 মিনিট সময় দিন, আমি দেখে নিচ্ছি। মা? মা কোথায় গেল? তাই তো, মা 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 মা। এক মহিলা পাগলের মতো ছুটে আসে। সোনা, ডাক্তারবাবু, সোনা, আমায় ছেড়ে যাস না। ডাক্তারবাবু সোনার সাথেই ভালো থাকবেন, যাস না মা, সোনা। গাড়ির ভেতর থেকে তরুণীটি অসহায় চোখে তাকিয়ে থাকে। বাবা, আমি আর তুমি না আবার নতুন করে সব শুরু করব। আর কেউ না, আমাদের আর কাউকে চাই না। মহিলাটি রাস্তায় পড়ে আর্তনাদ করে। সোনা, সবাইকে ছেড়ে যাস না। রাতের অন্ধকারে এক তরুণী আর 2 যুবক দিশেহারা হয়ে দাঁড়িয়ে আছে। মা কোথায় গেল? তাই তো, মা মা মা। হঠাৎ এক মর্মান্তক খবর আসে। আমাদের প্লেন ক্র্যাশ করেছে মা, কেউ বেঁচে নেই। আগুন লেগে সব পুড়ে গেছে। ভেঙে যেভাবে প্লেনটা পড়েছে তাতে কেউ বেঁচে থাকতে পারে না মা। তরুণীটি কান্নায় ভেঙে পড়ে, মাটিতে বসে পড়ে। না না, এটা হতে পারে না। আমাদের গল্পের শেষ মৃত্যু হতে পারে না। আমাদের ভাগ্যে যদি এটাই লেখা থাকে, তাহলে আমি আমার স্বামী সন্তানের কাছে আসছি। সে একটা লাল গাড়ির দিকে ছুটে যায়। মা মা মা, দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ মা? না, শোনো আমার কথা। না, এটা হতে পারে না। এভাবে সবকিছু শেষ হয়ে যেতে পারে না। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? আমি বুঝতে পারছি মা, আমারও কষ্টের মুক্তি হচ্ছে না, কিন্তু তুমি শোনো, যেখানে ঘটনাটা ঘটেছে সেটা শহর থেকে অনেকটা দূরে মা। পুলিশ গেছে সেখানে। আমার কথা শোনো, একবার বোঝার চেষ্টা করো। আমি গাড়ি বলে দিয়েছি, তুমি এভাবে ছুটে ছুটে যেতে পারবে না। ছাড় আমায়।
কি করছো তুমি মা? কোথায় যাচ্ছ মা? মা একা একা যেও না, মা কৃষ্ণ আসছে, মা আমার কথা শোনো, মা যেও না, মা মা। তরুণীটি অসহায়ভাবে চিৎকার করতে থাকে। তার চোখের সামনে দিয়ে গাড়িটা চলে যায়। মা চলে গেল। আমি ওকে আটকাতে চেষ্টা করলাম মা, ও কোনো কথা শুনল না, নিজে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমার ড্রাইভারটা কোথায়? কি করব? তুমি শান্ত হও রাই, প্লিজ। মা এরকম মেন্টাল কন্ডিশনে কোথায় গেল? একা একা চলে গেল? তুমি কোথায় আছো? গাড়ি নিয়ে এসো এক্ষুনি। অসহায় তরুণীটি রাতের অন্ধকারে একা দাঁড়িয়ে থাকে, তার দু চোখ বিয়ে জলের ধারা। মা